কি ব্যাপার? 1 মিনিট দেরি হয়ে গেছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আমাদের এই রমজান মাসে এসে টাইমিংগুলো নিয়ে একটু এলোমেলো হয়েছে। কোনোদিন 2:30টা, কোনোদিন 10:30টায় ক্লাস হচ্ছে। তো রমজান মাস শেষের দিকে, ইনশাল্লাহ রমজান মাস শেষে আমরা টাইমটা আবার আগের জায়গায় চলে আসবে। তখন সব সময় ইন টাইমে ক্লাস হবে, তখন আমরা ক্লাস করতে পারবো। আজকে আমরা পড়বো ম্যালেরিয়া পরজীবী। ওকে, আজকে আমরা ম্যালেরিয়া পরজীবী পড়বো। সো তোমরা যদি এই ক্লাসগুলো করো ম্যালেরিয়ার, ভবিষ্যতে তোমাদের কোনো প্রেশার হবে না ইনশাল্লাহ। আর তোমরা যদি এখন ক্লাস ফেলে রাখো, ভবিষ্যতে আবার কিন্তু নতুন করে ক্লাস করতে হবে, ডাবল টাইম নষ্ট করতে হবে, ওয়েস্ট করতে হবে। ওকে, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু জানাও দ্রুত সবাই। শুনতে পাচ্ছ কিনা একটু দ্রুত জানাও। ওকে, তো সবার আগে চলে আসি আমরা। এটা ভুল। প্রথমে আমরা চলে আসি ম্যালেরিয়া পরজীবীর গণ। হ্যাঁ, দেখো ম্যালেরিয়া আমরা যেটা দেখবো, এই যে এরকম একটা স্পোরোজয়েডের কথা আমরা আজকে পড়বো আর কি। এই যে এরকম একটা পরজীবী, দিস ইজ কল পরজীবী। বলো তো কেন এটাকে পরজীবী বলা হয়? খুব সিম্পল আনসার। এইটা এইটা হচ্ছে প্রাণী দেহে আসে। প্রাণী দেহে আসে, এসে কি করে? খাদ্য গ্রহণ করে এবং প্রজনন করে। খাদ্য প্লাস প্রজনন করে, আবার কি করে? পোষক দেহের ক্ষতি করে। পোষক দেহের ক্ষতি করে। তো এই জিনিসটা মনে রাখবা, পরজীবী কাদেরকে বলা হয়? পরজীবী যারা পোষক দেহের ক্ষতি করে। ওকে, দ্যাট ইজ কল পরজীবী। এই জিনিসটা মনে রাখবা। ভাইরাসও আমাদের দেহে এসে ক্ষতি করে, ভাইরাসও পরজীবী। ব্যাকটেরিয়াও আমাদের দেহে চলে আসে, কেউ ভালো করে কেউ খারাপ করে। বুঝতে পারছো? ব্যাকটেরিয়া কিন্তু কেউ ভালো করে কেউ খারাপ করে। সো এইটা একবার হচ্ছে এগ্রি ক্লাস্টারে আসছিল যে পরজীবী কাকে বলে। এর একটাই উত্তর, সেটা হলো যারা পোষক দেহের ক্ষতি করবে। পোষক দেহে থাকবে, খাবে, প্রজনন সম্পন্ন করবে, নিজের সংখ্যা বাড়াবে, কিন্তু ক্ষতি করবে। যেমন উকুন আমাদের দেহে আসে, খায়, থাকে, কিন্তু আমাদের ক্ষতি করে। ওকে, দ্যাট ইজ কল প্যারাসাইট বা পরজীবী। ম্যালেরিয়া পরজীবীর গণ। ম্যালেরিয়া পরজীবীর গণের নাম হচ্ছে প্লাজমোডিয়াম। কি নাম? প্লাজমোডিয়াম। দেখো কেন এটার নাম প্লাজমোডিয়াম। সিম্পল, কেন এটার নাম প্লাজমোডিয়াম? এখানে প্লাজম কথাটা আছে না? কারণ কারণ এই পরজীবীগুলা, এই পরজীবী এই পরজীবী কি করে? আমাদের দেহে যেমন যকৃৎ কোষ, আমাদের যে যকৃৎ কোষ এবং লোহিত কণিকা এর সাইটোপ্লাজমে থাকে। সাইটোপ্লাজম এ থাকে। তাহলে বলো তো কেন প্লাজমোডিয়াম কথাটা বলছে, প্লাজম কথাটা বলছে? কারণ এই যে দেখছো প্লাজম কথাটা এখানে আছে। মানে ধরা যাক এটা আমাদের লোহিত কণিকা, ধরা যাক এটা আমাদের হেপাটোসাইট। তার লিখলাম আমি হচ্ছে দিস ইজ আরবিসি। যকৃৎ কোষের নাম তোমরা তো জানো, দিস ইজ হেপাটোসাইট। এই পরজীবীগুলা এই যে দেখো সাইটোপ্লাজমে, দেখছো সাইটোপ্লাজমে ঢুকে বসে আছে। সো এই যে এটা কিংবা এই যে এটা হলো ম্যালেরিয়া পরজীবী। ম্যালেরিয়া পরজীবী কোথায় আছে বলো তো? এই জায়গাটার নাম কি? সাইটোপ্লাজম।
ঠিক আছে? তাহলে কেন এটার নাম প্লাজমোডিয়াম বলা হয়? কারণ এরা সাইটোপ্লাজমে থাকে। তো এগুলো বই থেকে দেখে নিবা। প্লাজমোডিয়াম গণে কয়টা ম্যালেরিয়া পরজীবী প্রজাতি আছে, আর মানুষের রোগ সৃষ্টি করে কয়টা? 60টা মানুষের রোগ সৃষ্টি করে, সম্ভবত 60টা। তোমরা একটু বই থেকে দেখে নিবা। তাহলে এই দুটো তোমাদের কাজ, এমসিকিউ এর জন্য জরুরি। তাহলে আমরা আবার চলে আসি, ম্যালেরিয়া পরজীবীকে কেন প্লাজমোডিয়াম বলা হয়? খুব সহজ, ম্যালেরিয়া পরজীবী মানুষের যকৃৎ কোষ এবং লোহিত কণিকার সাইটোপ্লাজমে থাকে, এই জন্য এর নাম প্লাজমোডিয়াম। ঠিক আছে, প্লাজমোডিয়াম সাইটোপ্লাজমে থাকে। ডান। এবার চলে আসি আমরা, এই যে এইটা 100%, এইটা তুমি যদি স্কিপ করো তাহলে তুমি ধরা খেয়ে যাবা। এইটা আমাকে পড়তেই হবে, কারণ তোমাদের আমি যখন এই এই চারটা পড়াবো, চারটা পড়ার পর দেখবা তোমরা ডাক্তার পর্যন্ত হয়ে গেছো। কি হয়ে গেছো? ডাক্তার পর্যন্ত হয়ে গেছো। তাহলে এই যে একটু দেখো তো, ম্যালেরিয়া যে এখানে চারটা পরজীবীর কথা বলা আছে, এগুলো কি গ্রীষ্মপ্রধান অঞ্চলগুলোতে, উপগ্রীষ্ম, গ্রীষ্মপ্রধান, গ্রীষ্মপ্রধান, নাতিশীতোষ্ণ, এই কথাগুলো বলছে না এখানে? বলছে কি না? তো এই চারটা দেখে বলো তো, বাংলাদেশ কোনটা? বাংলাদেশ কিন্তু গ্রীষ্মপ্রধান, এটা মাথায় রাখবা। গ্রীষ্মপ্রধান মানে শীত প্রধান না, তাহলে গ্রীষ্মপ্রধান। পাশাপাশি বাংলাদেশের টেম্পারেচারটা এত চরম না যেখানে থাকা যায় না, ব্যাপারটা এমন চরম না। বাংলাদেশের নাতিশীতোষ্ণ। তাহলে বলো তো এই দুইটা হচ্ছে না? এই যে এই দুইটাই শুধুমাত্র বাংলাদেশের সাথে কমন পড়তেছে না? তাহলে মনে রাখবা, বাংলাদেশে আমরা যেটা খুব পাই সেটার নাম হলো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। তাহলে বাংলাদেশ, এটা লিখে রাখলাম আমরা, বাংলাদেশ। তাহলে এবার বলো তো, ম্যালেরিয়ার যে চারটা উপাদান এখানে আছে, আমরা যে ম্যালেরিয়ার টপিকটা পড়বো, ম্যালেরিয়া টপিকটা পড়া মানে কি? এই চারটা পড়া নাকি প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সটা পড়া? বলো তো, ভাই ব্রাদার পড়া না? ঠিক কি না? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সটা নিয়ে আমরা বেসিক্যালি পড়বো। ওকে, কোনটা? এই যে এইটা। আচ্ছা, তাহলে আমাদের এবার কাজ কি? আমরা এবার হচ্ছে গুছিয়ে নিব যে আমরা এই যে চারটা পরজীবীর নাম আমরা কিভাবে মনে রাখবো। ঠিক আছে, আমরা এটা মনে রাখতে পারি কিভাবে? আমরা একটু ডান সাইডে দেখি। আচ্ছা বলো তো, আমরা ভয় পাই কাকে? কার প্রতি আমাদের ফোবিয়া আছে? ফো ভি ফো ভি আ কার প্রতি? মায়ের প্রতি আমাদের একটা ফোবিয়া আছে না, বলো তো? মাকে আমরা ভালোবাসি, কিন্তু মাকে আমরা ভয় পাই কিনা? মাকে কিন্তু আমরা ভয়ও পাই। আমাদের বাপেরাও আমাদের মায়েদের ভয় পায়, ঠিক না? তাহলে এইভাবে মনে রাখবা, ফোভিয়া কাকে? মাকে। তাহলে আমরা একটা সিকোয়েন্স পাবো। দেখো, এফ থেকে কি? এফ থেকে হচ্ছে ফেলসিপারম, ও থেকে হচ্ছে ওভালি, ওভাল থেকে ওভালি, ভিয়া থেকে হচ্ছে ভাইভ্যাক্স, আর মা থেকে হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়া। তাহলে বলো তো, প্লাজমোডিয়ামের যে চারটা আমরা এখানে স্পেসিসের নাম জানতেছি, মানে ম্যালেরিয়ার যে চারটা পরজীবীর নাম আমরা এখানে দিয়েছি, তাহলে সিকোয়েন্সটা কিভাবে মনে রাখবা? ফোভিয়া কাকে? মাকে আমরা ভয় পাই। দেখো, ফোভিয়া কাকে? মাকে। তাহলে প্রথমটার নাম কি? প্লাজমোডিয়াম ফেলসিপারুম, তারপরটার নাম কি? প্লাজমোডিয়াম ওভালি, তারপরটার নাম কি? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, তারপরটার নাম হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। তাহলে আমরা একটা সিকোয়েন্স শিখলাম। এই সিকোয়েন্সটার সাথে কিসের মিল আছে? এই যে লাস্টে যেটা আছে এটার মিলটা দেখো। এই যে দেখছো, 36 থেকে 48 ঘন্টা পর পর জ্বর আসে। পরেরটা দেখো 48, যেখানে এটা শেষ হয়েছে সেখান থেকে এটাও দেখো 48। তাহলে লাস্টেরটা কত দেখো? 72। খেয়াল করছো? তাহলে তোমরা এবার আমাকে বলো তো, যে ফোভিয়া সিকোয়েন্সটা যদি আমরা মনে রাখি, তাহলে আমরা ডান সাইডে দেখো, জ্বরের প্রকৃতি বলে একটা কথা আছে, জ্বরের একটা ক্যারেক্টার আছে, যে তুমি যদি এই পরজীবী দ্বারা আক্রান্ত হও, তাহলে তোমার যে জ্বরটা 36 ঘন্টা থেকে 48 ঘন্টা পর পর আসবে। তাহলে তুমি যে ডাক্তারের কাছে গিয়ে বলো, ডাক্তার সাহেব আমার তো জ্বর, কিন্তু 1-1.5 দিন ভালো থাকে, 1.5 থেকে 2 দিন, 1.5 থেকে 2 দিন ভালো থাকে, মানে আমার কোনো জ্বর থাকে না।
আবার জ্বর আসে। জ্বর আসার কিছুক্ষণ পর 5-6 ঘন্টা পর আমার জ্বর ভালো হয়ে যায়, আবার দেখা যায় 1.5-2 দিন জ্বর নাই, খুব ভালো আমি, আবার 1.5-2 দিন পর জ্বর আসে, কিছুক্ষণ জ্বরটা থাকে, থাকার পর আবার ভালো হয়ে যায়, আবার 1.5-2 দিন আমার জ্বর নাই, আবার আসে। তাহলে খেয়াল করছো জ্বরের ক্যারেক্টারটা কেমন, জ্বরটা আমার আস্তে আস্তে তার নেশারটা কেমন। তাহলে নেশারটা দেখে কিন্তু সাথে সাথে আমরা বুঝবো আচ্ছা এই লোকটার তো 1.5 থেকে 2 দিন পর পর জ্বর আসতেছে, তার মানে এই লোক ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে। তবে কোন ম্যালেরিয়া দ্বারা আক্রান্ত হয়েছে, সেটা হলো প্লাজমোডিয়াম ফেলসিপারুম নামক পরজীবী দ্বারা যে ম্যালেরিয়া হয় সেইটাতে আক্রান্ত হয়েছে। এখন তোমরা আমাকে বলো, একটা লোক আইসা বলতেছে ভাই আমার 2 দিন পর পর জ্বর আসে। কয়দিন? 2 দিন, নট 1.5 দিন, 2 দিন পর পর। তাহলে বলো তো কোনটা দ্বারা সে আক্রান্ত হয়েছে, বলো তো। এই দুইটা না, প্লাজমোডিয়াম ওভালি এবং প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স দ্বারা সে আক্রান্ত হয়েছে, হয়েছে না? এবার যদি আইসা বলে স্যার আমার তো 1.5-2 দিন কোনো হিসাব নাই, আমার তো 3 দিন পর পর জ্বর আসে, মাঝখানে 3 দিন, মাঝখানে 72 ঘন্টা আমি ভালো থাকি, আমার সোমবারে জ্বর আসছিল, মঙ্গলবার নাই, বুধবার নাই, বৃহস্পতিবার নাই, আমার শুক্রবারে আবার জ্বর আসছে। বুঝতে পারছো? তাহলে সাথে সাথে আমরা কি বুঝবো, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া দ্বারা দ্বারা জ্বর হয়েছে। তাহলে এখন ডাক্তার সাহেব কি লিখবে না যে ডাক্তার সাহেব যখন প্রেসক্রিপশনটা লেখে, দেখো কেমন প্রেসক্রিপশনটা লেখে। ডাক্তার সাহেব একটু খেয়াল করে দেখো ডাক্তার সাহেব কি প্রেসক্রিপশনটা লেখে। ডাক্তার সাহেব প্রথমে এখানে ডায়াগনোসিসটা লেখে, এই যে এখানে দেখো ডায়াগনোসিসটা লেখে, সেটা হলো এই লোকটার 72 ঘন্টা পর পর জ্বর আসতেছে, তাহলে আমি ডায়াগনোসিসটা এখানে লিখবো কোয়ার্টান, কোয়ার্টান ম্যালেরিয়া। আমি আর লিখবো না যে তার 72 ঘন্টা পর পর জ্বর আসে। তাহলে আমি এই যে এখানে ট্রিটমেন্ট দেবো, তুমি ট্যাবলেট এটা এটা খাবা, তুমি ট্যাবলেট এটা এটা খাবা, তুমি ক্যাপসুল বা ট্যাবলেট এটা এটা খাবা, এতদিন এতদিন করে খাবা, আর লাস্টে তুমি অ্যাডভাইসগুলো লিখে দেবা যে আপনি এই কাজ করবেন। এখন প্রশ্ন হলো যে এই যে এখানে লিখবে সিমটম, কি লিখবে, 72 আওয়ার্স পর পর ফিভার আসে, 72 ঘন্টা পর পর। একজন বলতেছে 2 দিন হইলে এক্সাক্ট কোনটা কিভাবে বের করবো, আমি যাচ্ছি, ওয়েট করো ওয়েট করো। ওর নাম কি, সাক্ষ্যগ্লিস, সাক্ষ্যগ্লিস, বাবারে বাবা, সাক্ষ্যগ্লিস। তোমার আব্বা আম্মা যে কি কষ্টটা পাইছে এই নামটা রাখার সময়, নাকি তুমি এটা নিজে নাম রাখছো গ্লিস? এখন তো আবার কেউ নিজের মানে বাপ মায়ের নাম কিন্তু খুব পাত্তা দেয় না, ফেসবুকে নাম রাখছে পটাশিয়াম সায়ানাইড, ফেসবুকে কি নাম রাখছে, পটাশিয়াম সায়ানাইড। তোমার খাওয়ার পর তোমার মারা যাবে তো। আচ্ছা, এবার চলে আসি আমরা মুহিব, এবার চলে আসি আমরা এই যে এখানে লিখলাম আমরা প্রেসক্রিপশনটাতে 72 ঘন্টা পর পর জ্বর আসতেছে, তার মানে তার কোয়ার্টার ম্যালেরিয়া। এবং যেই না কোয়ার্টার ম্যালেরিয়া আমরা শিখলাম, তাহলে বলো তো আচ্ছা 72 ঘন্টা পর পর, তাহলে 4 নাম্বারটা না, 4 নাম্বারটা মানে কি, প্লাজমোডিয়াম মা যেহেতু ম্যালেরিয়া, ম্যালেরিয়া দ্বারা সে আক্রান্ত হয়েছে। প্রিয় স্টুডেন্ট, এবার আমরা রোগের নামগুলো লিখবো। দেখো আমি এখানে কিন্তু কোয়ার্টার ম্যালেরিয়া লিখছি, লিখছি না? তার মানে 72 ঘন্টা পর পর যদি জ্বর আসে, দ্যাট ইজ কল কোয়ার্টার ম্যালেরিয়া। মনে রাখবা কোয়ার্টার মানে হচ্ছে 72 আওয়ার্স ইন্টারভ্যাল। কোয়ার্টার মানে কি, 72 আওয়ার্স ইন্টারভ্যাল। বোঝো নাই? 3 কোয়ার্টার তোমরা বোঝো না, 3/4, রাইট? আচ্ছা যাই হোক, এখন দেখো 48 ঘন্টা, 48 ঘন্টা নিয়ে একজন আমাকে প্রশ্ন করছে, ভাইয়া 48 ঘন্টা পর পর জ্বর আসলে আমরা এইটা ভাববো না এইটা ভাববো। এখন প্রশ্ন হলো, কোনো একটা রুগী তোমাকে এসে বলতেছে আমার 48 ঘন্টা পর পর জ্বর আসে। কত ঘন্টা পর পর মুহিব? 48 ঘন্টা পর পর জ্বর আসে। তো একজন রুগী বলতেছে স্যার আমার জ্বরটা খুব বেশি না, আমার জ্বরটা হচ্ছে অল্প, আমার জ্বরটা অল্প, এগুলোতে কিন্তু হাই ফিভার এইটাতে। তাহলে এইটা হচ্ছে 48 ঘন্টা পর পর আসে, কিন্তু তুমি যখন জিজ্ঞেস করছো তোমার জ্বরটা কেমন হয়, খুব বেশি জ্বর নাকি কম, মোটামুটি অল্প, তাহলে এইটা না? আর যদি বলো হাই ফিভার, তাহলে এইটা না? বলো এবার 48-48-এর সাথে সাথে তুমি যখন জিজ্ঞেস করছো জ্বরটা কতটুকু আসে, জ্বরের গ্রেড কেমন, সাথে সাথে কিন্তু রুগী তোমাকে বলছে
রুগী বলার সাথে সাথে তুমি বুঝে ফেলছো, আচ্ছা অল্প জ্বর হলে উপরেরটা, একটু হাই ফিভার হলে নিচেরটা। এবার কি তোমরা বুঝতে পারছো যে ডিফারেন্সিয়েট আমরা কিভাবে করব? একটু পরে কিন্তু আমি তোমাদের প্রশ্ন করব, তোমাদের ম্যাচ করে উত্তর দিতে হবে, কারণ আজকে তোমরা ডাক্তার। ওকে মুহিব? আচ্ছা, এই যে দেখছো যে জ্বরটা একটু তাড়াতাড়ি আসে, বলো তো এই জ্বরটা খুব খারাপ না? 36 থেকে 48, মানে 1.5 দিন থেকে 2 দিন পর পর আসতেছে, খুব খারাপ না মুহিব? ম্যালিগন্যান্ট, ম্যালিগন্যান্ট মানে কিন্তু ভয়ঙ্কর, এটা মনে রাখো। খারাপ, ম্যালিগন্যান্ট মানে খারাপ। আর এই যে বিনাইন শব্দের অর্থ হলো নট খারাপ, নট ব্যাড, মানে তুলনামূলক আলোচনা এখানে বলছে আর কি। আমাদের টিউমার হয় না মুহিব, যে টিউমারটা ক্যান্সার হয়ে যায় তাকে আমরা বলি ম্যালিগন্যান্ট টিউমার। যে টিউমারটাতে ক্যান্সার নাই সেটার নাম হচ্ছে বিনাইন টিউমার। তাহলে বিনাইন মানে হচ্ছে নট ব্যাড যেটা, আর ম্যালিগন্যান্ট মানে যেটা ভয়ঙ্কর, ভেরি ব্যাড। ওকে, তাহলে এবার দেখো, যেটা তাড়াতাড়ি আসতেছে ওইটার নাম কিন্তু ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। ঠিক আছে, এইটাতেও হাই ফিভার, এটাতেও হাই ফিভার, এটাতেও হাই ফিভার, এটাতেও হাই ফিভার, বাট প্রবলেমটা হচ্ছে যে এটাতে তাড়াতাড়ি জ্বর আসে। তাহলে তোমরা এবার আমাকে প্রশ্নের উত্তর দিবা। ঠিক আছে, প্রশ্নের উত্তর দাও, আমি এক এক করে লিখি। হাই ফিভার মানে উচ্চ জ্বর আর কি, হাই ফিভার প্লাস 1.5 দিন পর পর আসতেছে জ্বর আসতেছে, এটার উত্তর কি বলো তো? এটার উত্তর কি দ্রুত কমেন্টের মধ্যে বলো। ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া লিখবো আমরা এখানে, কি বলবো? ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। তাহলে বলো তো ম্যালিগন্যান্টের জন্য কে দ্বারা হয়? ওই যে ফোবিয়া, প্লাজমোডিয়াম ফেলসি পারুম, তাই না মুহিব? ওকে, আচ্ছা এবার চলে আসো, সেটা হলো হাই ফিভার বাট 2 ডেজ পর পর আসে, এটা কি? হাই ফিভার বাট 2 ডেজ পর পর আসে, বলো তো? হ্যাঁ সাবাস, বিনাইন টার্সিয়ান, বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, এটা কিন্তু নাম। তোমাকে যখন এই যে এগুলো বলবে সাথে সাথে কিন্তু তোমাকে রোগের নাম লিখতে হবে। এটা ওইটা লক্ষণ বা জ্বরের প্রকৃতি, এটা রোগের নাম, আর এটা হচ্ছে রোগের কজেটিভ এজেন্ট, যে তৈরি করতেছে রোগ। ঠিক আছে, আচ্ছা তোমরা এবার আমাকে বলো তো, যদি রুগী বলে আমি ভাই বাংলাদেশি, আমি বাংলাদেশি, আমার জ্বর খুব হাই, আমার 2 দিন পর পর আসে, তাহলে বলো তো বাংলাদেশ কথাটা থেকেও কি তুমি ডায়াগনোসিসে হেল্প পাচ্ছ কিনা? পাচ্ছ। এবার যদি বলে যে আমি কিছুদিন আগে পাহাড়ে ট্রেকিং এ গেছিলাম, আমার তো উচ্চ জ্বর, কিছুদিন আগে পাহাড়ে ট্রেকিং এ গেছিলাম, আমার তো উচ্চ জ্বর, তাহলে সবার আগে কি ডেঙ্গু আসবে নাকি ম্যালেরিয়া আসবে? পাহাড় কিন্তু গরম, এই জন্য পাহাড়ে হিউমিডিটি বেশি, এই জন্য পাহাড়ে কিন্তু এই মশকিগুলো বেশি পাওয়া যায়। তাহলে দেখছো যে বাংলাদেশ কথাটা থেকেও তুমি শনাক্ত করতে পারবা, পাশাপাশি কি থেকে করতে পারবা? পাহাড়ে গেছিলা মানে রিসেন্ট যে তুমি ট্রাভেল করছো, জার্নি করছো, এটা থেকেও তুমি পাবা। তাহলে এবার বলো তো, ডাক্তাররা যখন রোগ শনাক্ত করে, ডাক্তার যদি তোমার জিজ্ঞেস করে তুমি ম্যারিড না আনম্যারিড, কারণ তুমি হয়েছে সুন্দর মেয়ে, ডাক্তার জিজ্ঞেস করছে ম্যারিড না আনম্যারিড, তারপরে যদি প্রশ্নটা আরো খারাপ করে, তোমার চোখে যেটা খারাপ আর কি, যে আপনার ফিজিক্যাল রিলেশন আছে না নাই, হ্যাঁ, তোমার কি মন খারাপ করবা? মন খারাপ করবা না, কারণ কোন রোগ কোন কারণে হয় ডায়াগনোসিস করতে পারলে রোগের ট্রিটমেন্ট দেওয়া সহজ। এটা ভয়ঙ্কর একটা ব্যাপার না? ঠিক কিনা মহিম? ডাক্তার সাহেব তোমার জিজ্ঞেস করছে রাত্রেবেলা কি এরকম হয়, প্রচন্ড শ্বাস বন্ধ হয়ে গেছে, দৌড়ে উঠে জানালা খুলছেন, দেখো বলছে জানালা খুলছেন, তখন মনে হয়েছে ভালো লাগলো, রাইট? কি লাগলো? ভালো লাগলো। তাহলে কিছু রোগ আছে যে রাত্রেবেলা শ্বাসকষ্ট হয়, আমাদের মনে হয় কোনো বাতাস নাই, কোনো অক্সিজেন নাই, যেন ঘুম থেকে উঠে জানালা খুলে দরজার বাইরে চলে আসি। তাহলে এটা কি রোগ শনাক্ত করার একটা ট্রিক কিনা? কারণ তুমি তো বলবা স্যার
রাজীব ভাই ডাক্তাররা তো জিজ্ঞেসই করে না, ডাক্তাররা তো কথাই বলে না। তাহলে মনে করবো ডাক্তাররা তোমার কথা বলার আগেই বুঝে ফেলছে কি রোগ। এটা ঠিক না কিন্তু, হ্যাঁ। রুগীর সাথে কথা বলতে হবে বাবা, এটা রুগীর সাথে কথা বলতে হবে। মনে রাখবা, যারা রুগীর সাথে কথা বলে না তারা যত বড় চেম্বারই দিক না কেন, সবসময় মনে মনে ভাববা এ তো রুগী এমনিই কম, টাকা দিলাম এতগুলো আমার সাথে কথা বললো না, এর রুগী কম, রুগী তার কাছে কম যায়। এখন কিছু কিছু ডাক্তার আছে যারা ভালো ট্রিটমেন্ট দিতে দিতে এমন হয়েছে অনেক রুগী হয়ে গেছে, ওনার পাত্তাই দেয় না। ঢোকার আগে করবে কি, দুই তিনটা হচ্ছে মানে মেডিকেল স্টুডেন্ট দিয়ে তার প্রেশার টেশার মেপে প্রেসক্রিপশন টেসক্রিপশনে সব কিছু রেডি করে ডাক্তারের কাছে যাইতেছে। মানে সে কি করবে না, টাইম ওয়েস্ট করবে না। এর টাইম যে কোলাটারাল ড্যামেজ হচ্ছে, মানে কি টাকা ড্যামেজ হচ্ছে। তোমরা যারা ডাক্তার হবো ভবিষ্যতে, তোমরা কি এই কাজটা করবা? তোমরা কি এই কাজটা করবা যে আমরাও এরকম হব, বেশি বেশি করে রুগী দেখবো, কোনো ইন্টারভেল থাকবে না, বেশি করে টাকা ইনকাম করবো? এই কাজ কখনো করবা না বাবা। বেশি সময় দিবা, বেশি কথা বলবা, রুগী বেশি আসবে, রুগী পছন্দ করবে, ইনকাম বাড়বে। ঠিক আছে? ডাক্তার হবোই না, ভেরি গুড। তোমার ভাগ্যে ডাক্তার লেখা নাই, ডাক্তার হবোই না, তোমার জন্য আফসোস। ঠিক আছে? সো আমরা আশা করছি এই পুরোটা নিয়েই আমরা পারবো। ঠিক আছে? তো এখানে টার্সিয়ান এবং কোয়ার্টান শব্দটা কেন আসে এটা একটু দেখো। টার্সিয়ান এবং কোয়ার্টান শব্দটা কেন আসে মনে রাখবা। টার্সিয়ান কথাটা মানে হলো যে 2 দিন পর পর, 2 দিন পর পর। আর কোয়ার্টান মানে হলো 3 দিন পর পর। তাহলে কোয়ার্টান কথাটা যেখানে থাকবে সেখানে 72 ঘন্টা করে লেখা থাকবে। এই যে দেখো কোয়ার্টান 48 48 লেখা আছে, দেখো এখানে টার্সিয়ান, এখানে টার্সিয়ান আছে, আছে কি না? কিন্তু এখানে 48-এর সাথে 36ও আছে, এই জন্য এখানে কিন্তু টার্সিয়ান কথাটা দেয় নাই। 36 আছে, 1.5 দিন দেওয়া আছে। তাহলে 2 দিন হলে টার্সিয়ান দিত, কিন্তু 1.5 দিনও যেহেতু আছে এখানে টার্সিয়ান দেয় নাই। এখন আমরা এটা রিভিশন করব। কি করব? রিভিশন করব। তাহলে বলো তো কি হবে? ফোভিয়া কাকে? মাকে। তাহলে প্লাজমোডিয়াম ফেলসি পারোম, ফো ও ওভালি, ফোভি প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। আরেকটা কি? প্লাজমোডিয়াম মাকে ভয় পাই আমরা, তাহলে ম্যালেরিয়া। আচ্ছা তোমরা এবার এই যে এই দুইটা মনে আছে তো? তাহলে এই দুইটাই হচ্ছে গ্রীষ্ম প্রধান, দুইটাই প্লাস নাতিশীতোষ্ণ, নাতিশীতোষ্ণ। আর এগুলো কি? এগুলো হচ্ছে গ্রীষ্ম প্রধান অনলি। ডান। এবার চলে আসি আমরা জ্বরের প্রকৃতি। ওই যে লাস্টে যেটা দেখছিলাম ওইটা আমরা সামনে লিখি, 36 থেকে 48, 48, 48, 72 আওয়ার 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 আওয়ার, পর পর কথা লিখতে হবে, পর 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 পর। এখন বলো তো, রোগের নাম যদি আমরা লিখি আমাদের জন্য সহজ হয়ে যায় না? দ্রুত আসতেছে, এটা খুব খারাপ। এটার নাম হচ্ছে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। স্যার একটু সারেন, দেখা যায় না বোর্ড। আমাদের কলেজে এই কথাটা খুব ছিল, স্যার একটু সরেন। স্যারের সরাইলে তুই জ্ঞান পাবি কোথায়? তাই না? স্যার সামনে আছে বলে লিখতে পারতেছে, স্যার একটু সরেন। প্লাজমোডিয়াম ওভালি, এই যে 48 ঘন্টা 48 ঘন্টা পর পর আসতেছে, আসতেছে না? তাহলে ম্যালেরিয়া কথাটা থাকবে, ম্যালেরিয়া কথাটা থাকবে। কিন্তু 48 ঘন্টা পর পর আসছে, তাহলে এখানে টার্সিয়ান কথাটা আসবে। ঠিক না? এখানেও টার্সিয়ান কথাটা আসবে। এখন যেটা সেটা হলো, দেখো আমাদের দেশে যেটা আছে সেটার নাম হচ্ছে বিনাইন টার্সিয়ান, মানে এতটা খারাপ না কিন্তু উচ্চ জ্বর। আর এটা কি হবে? মৃদু বা মাইল্ড টার্সিয়ান, তাই না? আর লাস্টে যেটা আছে 3 দিন পর পর, একটাই যেহেতু 3 দিন পর পর আছে, তাহলে সরাসরি আমরা 3 দিন পর পর হলে আমরা লিখি কোয়ার্টান। তাহলে দিস ইজ কোয়ার্টান ম্যালেরিয়া। ডান। আমরা রিভিশন করে ফেললাম, সো দিস ইজ রিভিশন। তোমরা বুঝতে পারছো কিনা সবাই বলো। ডাক্তার হবই না, আল্লাহর কাছে দোয়া করো, হে আল্লাহ আমাকে এত নবেল একটা প্রফেশন হব না, এই ধরনের একটা মন মানসিকতা আমার মধ্যে আছে, তুমি আমার জন্য দোয়া করো।
কি হয়েছে জানো, ভার্সিটি ব্যাচে কিছু স্টুডেন্ট ক্লাস করে, কিছু স্টুডেন্ট না তো মেলা স্টুডেন্ট, 30,000 34,000 স্টুডেন্ট ক্লাস করে। তো ওদেরকে আমি রিকোয়েস্ট করা শুরু করলাম শেষের দিকে যে প্লিজ তোমাদের যদি মার্ক থাকে ফর্ম ওঠাও, মার্ক থাকে মেডিকেলের ফর্ম ওঠাও, ভার্সিটিতে তো পরীক্ষা দিবাই। তো যখন আমি জোরাজুরি করলাম ওরা ফর্ম উঠাই ফেলছে। ভার্সিটির পরীক্ষা আসার আগে মেডিকেলের পরীক্ষা হয়। এবার ঢাকা মেডিকেল থেকে শুরু করে কতগুলা মেডিকেল স্টুডেন্ট যে চান্স পাইছে ভার্সিটির কাছে, বুঝতে পারছো? কারণ আমি ওদেরকে পড়াইছি, আমি তো জানি যে আমি তোদেরকে পড়াইলাম, তোরা যদি একটু আমল করিস ইনশাল্লাহ পরীক্ষায় তোরা ভালো করবি। বললাম আমরা ঢাকা মেডিকেল থেকে শুরু করে সব জায়গায় চান্স পেয়েছে। বলো তো, ভার্সিটি পড়ার জন্য আসছো, চান্স পেয়ে গেছো ঢাকা মেডিকেল কলেজে, কারণ ভালো পড়াশোনা করছো। ব্যাপারটা কত আনন্দের না? আনন্দের কি না? আচ্ছা, খুঁটিনাটি জরুরি জিনিসগুলো একটু দেখো তোমরা। ম্যালেরিয়া পরজীবীর ভেক্টরের নাম কি? এনো কি ম্যালেরিয়া পরজীবী কে ছড়ায় মুহিম? অ্যানোফিলিস দ্বারা ম্যালেরিয়া ছড়ায়, তাই না রে? কথা কি সত্য? চেক করবো কিভাবে? আছে নাকি? আমাদের মুহিব ভাই ব্যাকটেরিয়া বাইর করে রেখে দিয়েছে। এই যে অ্যানোফিলিস, হ ঠিক আছে। নিচে আন্ডারলাইন করতে হবে, মশা না মশকি। ঠিক আছে, অ্যানোফিলিস মশকি। ম্যালেরিয়া জ্বরের প্রধান লক্ষণ, ম্যালেরিয়া জ্বরের প্রধান লক্ষণ কি মুহিব? হ্যাঁ, নির্দিষ্ট সময় পর পর জ্বর আসে, এটা কিন্তু প্রধান লক্ষণ। নির্দিষ্ট সময় পর পর জ্বর আসে। আচ্ছা তোমাদের আমি বলি যে রুগী আইসা, রুগী এ এবং রুগী বি দুইজনে আইসা বলতেছে আমার উচ্চ জ্বর, তোমার কাছে এসে বলতেছে। তাহলে এবার বলো, যেই না বললো উচ্চ জ্বর, সাথে সাথে তুমি কি ডায়াগনোসিস করবা? বলো বলো। যেই না বলছে উচ্চ জ্বর, এই ম্যালিগন্যান্ট খাইছে রে, খাইছে ম্যালিগন্যান্ট, খাইছে বিনাইন, আর আরো খাইছে। এই উচ্চ জ্বর ডেঙ্গুতে হইতে পারে, উচ্চ জ্বর অন্য ভাইরাল ফিভারে হইতে পারে, উচ্চ জ্বর টাইফয়েডে হইতে পারে, উচ্চ জ্বর ম্যালেরিয়াতে হইতে পারে। তাহলে এটার আনসার কি? আনসার হচ্ছে এখনো পাওয়া যাবে না, আমাকে আরো একটু আগাইতে হবে, জিজ্ঞেস করতে হবে যে আপনার জ্বরটা কি সুনির্দিষ্ট সময় পর পর আসে কিনা, মানে মাঝে মাঝে একবার ভালো থাকেন কিনা। যে হ্যাঁ স্যার 2 দিন 3 দিন করে মাঝখানে থাকে না, তারপর থাকে। হে কিন্তু মনে নাই যে 2 দিন বলবে নাকি 3 দিন বলবে, বাট ইটস ওকে। ম্যালেরিয়া যে হচ্ছে এটা তো আমরা কনফার্ম। আর যদি বলে যে না প্রত্যেক দিনই জ্বর থাকে, তাহলে কি বলবা? তাহলে অন্য রোগ। কি রোগ? অন্য রোগ। ঢাকা শহরে যদি থাকে, চোখ মুখ বন্ধ করে প্রথমে লিখে রাখবা ডেঙ্গু। কি লিখবা? ডেঙ্গু। ডেঙ্গু লেখার পর সামনে একটা এইরকম একটা দিয়ে রাখবা, যে আমি পরবর্তী টেস্ট করার পর কনফার্ম হলে এটা তুলে ফেলবো। ঠিক আছে? ডাক্তাররা কিন্তু এই কাজটা করে, ডেঙ্গু লেখে সামনে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখে, মানে হলো যে আমাকে একটু ইনভেস্টিগেশন করে আরো কনফার্ম হতে হবে, তাই না? তো তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো যে এত সহজ না? বাট ছোট ছোট জিনিসগুলো যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের ডায়াগনোসিস করা সহজ, তারপর আমরা ট্রিটমেন্ট দিতে পারবো, ম্যালেরিয়ার ট্রিটমেন্ট শুরু করে দেবো, ডেঙ্গু হলে ডেঙ্গুর ট্রিটমেন্ট শুরু করবো। ঠিক আছে মুহিম? ওকে। তাহলে দেখো প্রধান লক্ষণ কি? নির্দিষ্ট সময় পর পর জ্বর আসে, তার উচ্চ জ্বর, কিন্তু বলতেছে নির্দিষ্ট সময় পর পর। নির্দিষ্ট সময় পর পর তার মানে তার মোটামুটি কি হয়েছে মুহিম? ম্যালেরিয়া হয়েছে, তাই না? এটাতে নির্দিষ্ট সময় পর পর না, তাহলে তার কি হয়েছে? ডেঙ্গু হয়েছে ধরে নিব। এখন যে কোনো জ্বর আসলেই ঢাকা শহরে বলা লাগবে ডেঙ্গু। ঠিক আছে? ঢাকা শহরে থাকবা ম্যালেরিয়া হবে এমন চান্স খুব রেয়ার। ঢাকা শহরে ম্যালেরিয়া হয় না। তোমরা যারা দক্ষিণবঙ্গে আছো পাহাড়ের ওদিকে, তাদের ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা বেশি, তাদের আবার ডেঙ্গুর সম্ভাবনা কম। ঠিক আছে? মুই পাহাড়ে যদি কেউ থাকে জ্বর হয়েছে, তাহলে সবার আগে আমরা ধরে নেই ঢাকায় থাকলে যেমন ডেঙ্গু, ওখানে থাকলে তেমন ম্যালেরিয়া। ঠিক আছে? এরপর যদি সে বলে আমার 72 আওয়ার্স কিংবা 48 আওয়ার্স, তাহলে কিন্তু আবার রোগ আরো স্পেসিফিক হবে। তাহলে যত প্রশ্ন আমরা করব তত বেশি স্পেসিফিসিটি ক্রিয়েট হবে। বুঝতে পেরেছো?
তাহলে রুগীর সাথে কথা বলতে হবে, যারা ডাক্তার হবা রুগীর সাথে কথা বলবা, রুগীর সাথে যদি কথা না বলো তখন আমার কথা মনে করবা যে রাজীব ভাই একদিন শেখাইছিল, আজকে আমি মানি নাই জিনিসটা, আমি আমার গুরুর কথা মানি নাই। হ্যাঁ, তোমার জন্য লানত। এখানে আসো, অনুপম পর্যাবৃত্ত জ্বর, এটার আগে বাংলাটা পড়তে হবে, এই আমি ইংলিশটা বুঝি না, সরি, এটার ইংলিশটা পড়তে হবে, আমি বাংলাটা বুঝি না। অনুপম শব্দের অর্থ হলো ইউনিক, বানানটাও দেখো বুঝি না, UNIQUE, ইউনিক। পর্যাবৃত্ত মানে হচ্ছে পেরিওডিক, আর জ্বর মানে কি মুহিম, ফিভার। এই দেখো তো এখানে কয়টা পার্ট আছে, এই যে শব্দ তিনটা দেখলা এখানে কয়টা পার্ট আছে, তার মানে ইউনিক পর্যাবৃত্ত জ্বর প্রথম পার্টটা কি মুহিব, এটা প্রথম পার্টটা হচ্ছে যে এটা একটা ফিভার, রাইট? এটা কি, এটা ফিভার, এটা একটা জ্বর। কি জ্বর? এটা একটা ইউনিক জ্বর, ঠিক কি না বলো তো? এটা একটা ইউনিক জ্বর। কেন ইউনিক? তাহলে 3 নম্বরে আমাদের চলে আসতে হবে যে কেন ইউনিক এটা। কারণ এটা কি মুহিম, এটা নির্দিষ্ট পিরিয়ড পর পর জ্বর আসে, এই এরপর হলো এইটার কথা চলে আসবে যে এটা পেরিওডিক। তাহলে আমরা আরেকবার দেখি কেন এটার নাম হচ্ছে ইউনিক পেরিওডিক ফিভার বা অনুপম পর্যাবৃত্ত জ্বর। এর কারণ হলো যে এটা নির্দিষ্ট সময় পর পর জ্বর আসে, নির্দিষ্ট পিরিয়ড পর পর। পেরিওডিক বোঝো না তোমরা? বোঝো কি না? সরলমূলক বোঝো তো, যায় আসে, যায় আসে, সুনির্দিষ্ট পিরিয়ড পর পর কি হয়, আবার আগের জায়গায়, তাই না? তাহলে ইউনিক পেরিওডিক বলতে বোঝাচ্ছে এটা একটা ইউনিক ফিভার, এটা একটা অনুপম, অনুপম কথাটা দিয়ে একেবারে ডুবাই দিচ্ছে। কেন? এটা ইংলিশে রাখলে কি হইতো? তাহলে বলো তো, অন্য জ্বরের সাথে এটার একটা পার্থক্য আছে না, সুনির্দিষ্ট সময় পর পর আসে, তাহলে একটা টাইম পর পর আসে, এই জন্য এটার নাম হচ্ছে ইউনিক পেরিওডিক ফিভার। এবার চলে আসি রোমান জ্বর। কেউ কি আমারে বলবা রোমান বলতে কি বোঝাচ্ছে? রোমান বলতে কি বোঝাচ্ছে মুহিম? রোমান বলতে অ্যাকচুয়ালি বোঝায় রোম। ইতালি আছে না, ইতালির নাম তো সবাই জানো, ইতালিতে রোম আছে। তো রোমে, রোমে যে ইয়া ছিল, মানে যারা হচ্ছে শাসন করতো তখন, বুঝছো? তো তাদের একবার দেখা গেল যে জ্বর আসছে। কি আসছে? আজকে কি মুড চেঞ্জ হয়েছে কিনা? তাদের দেখা যাচ্ছে জ্বর আসতেছে এবং জ্বরে রোমের মানুষজন মারা যাচ্ছে। তো কেন মারা যাচ্ছে কেউ জানে না, তারা ভাবতেছে যে রোমের যে শহরটা আছে, শহরের চারপাশে কিন্তু জলাভূমি আছে। জলাভূমি মানে হচ্ছে জল যেখানে আছে। তো আছে না কিছু বন জঙ্গল যেগুলা, যেমন হচ্ছে তোমরা এর নাম জানো, বাংলাদেশের রাতারগুলের নাম জানো, গাছপালা সবকিছু আছে, আবার ওখানে পানিও আছে, বুঝতে পারছো? তো রোমের চারপাশে এরকম কিছু জায়গা আছে যেখান থেকে আহ, কিছু একটা আসতো, আসার পরেই হচ্ছে ওই রোমের মানুষজনের জ্বর হইতো, জ্বরে ভুগে টুগে কষ্ট টষ্ট পেয়ে তারা মারা যাইতো। তো এই যে মারা যাইতো, এই জন্য এটাকে বলা রোমান জ্বর। অনেক দিন পর জানা গেল যে এই জলাভূমি থেকে বাতাস আসতো না, বরং জলাভূমি থেকে বাতাসের সাথে মশকি আসতো, অ্যানোফিলিস মশকি। তো মশকিরা তো ভেক্টর, বাহক, তারা আইসা রোমের মানুষজনকে কামড় দিত, বাইট করতো, যার কারণে তাদের ম্যালেরিয়া হইতো, ম্যালেরিয়ায় তারা মারা যাইতো। ঠিক আছে? তাহলে বলো তো, এই যে জলাভূমি থেকে আসতেছিল বলে এটাকে কি আমরা জলাজ্বর বলতে পারি না? জলাভূমি, জলাভূমিতে যে মশকি থাকে, মশকির নাম কি? অ্যানোফিলিস। অ্যানোফিলিস তারা কি করে? ভেক্টর হিসাবে কাজ করে, ম্যালেরিয়া সৃষ্টি করে। ম্যালেরিয়া
সৃষ্টি করে। তাহলে একটু দেখো, জলাভূমিতে মশকি থাকে, সেই মশকিগুলো ভেক্টর হিসাবে ম্যালেরিয়ার যে পরজীবীটা তোমার শরীরে নিয়ে আসবে, এনে তখন ম্যালেরিয়া সৃষ্টি করবে। তাহলে বলো তো, যে এলাকায় জলাভূমি বেশি সেই এলাকায় কি হবে? ম্যালেরিয়া ছড়াবে। তাহলে এলাকার লোকজন বলবে না যে ওই জলাভূমির বাতাস লাগছে, ওই এলাকায় গেছো বলে বাতাস লাগছে, তাই না? তাহলে সেম কাহিনীটা হয়তো হচ্ছে রোমান যে সাম্রাজ্য ছিল সেই সময়কার ইতালির রোমের মানুষদের, এই জন্য এটাকে বলা হয় রোমান জ্বর। কারণ কি জানো? কারণ রোম সাম্রাজ্যটাই বিলুপ্ত হয়ে গেছে এই রোগটার কারণে, একটা মশার কারণে একটা রোম সাম্রাজ্য বিলুপ্ত হয়ে গেছে। ভাবো তো, কি ভয়ঙ্কর একটা ব্যাপার না? একটা সাম্রাজ্য বিলুপ্ত হয়ে গেছে একটা জ্বরের কারণে। আচ্ছা, আমরা তো জানি যে অমুক আক্রমণ করে তমুক আক্রমণ করে, কিন্তু এখানে বিলুপ্ত হয়ে গেছে একটা মশকির কারণে। এবার চলে আসি আমরা অন্তঃকোষীয় পরজীবী। বলো তো, এই যে পরজীবীটা এটা কোষের ভেতরে থাকে না? বলো তো তোমরা, কোষের ভেতরে থাকে কিনা? এবং কোষের ভেতরে কোথায় থাকে? কোষ বোঝাচ্ছে, আর অন্ত বলতে বোঝাচ্ছে কি বলতো? সাইটোপ্লাজম। তাহলে কোষের সাইটোপ্লাজমে এই পরজীবীটা থাকে, তাই না? এই যে এটা কোষ, দিস ইজ আরবিসি, দিস ইজ আরবিসি সাইটোপ্লাজম। এই যে দেখো সাইটোপ্লাজমের মধ্যে সে প্রবেশ করছে, এসে এখন খানা পিনা করবে, করে সে বংশ বিস্তার করবে। দ্যাট ইজ ওয়াই এই পরজীবীর নাম হচ্ছে সাইটোপ্লাজমিক পরজীবী বা অন্তঃকোষীয় পরজীবী। আপনারা কি বুঝছেন আমার কথা? আপনারা আমার কথা বুঝছেন? এই জিনিসগুলো বুঝছেন? আচ্ছা, এবার তাহলে আমরা আসি হচ্ছে ম্যালেরিয়া রোগের লক্ষণ সম্পর্কে। কয়েকদিন থেকে আমার একটা খারাপ অভ্যাস হয়েছে। আগে আমি বোর্ডের মধ্যে সবগুলো মুখস্থ মাথায় থাকতো, এইসব বোঝাইতাম। এখন আর এখন এইরকম করি, ছোট ছোট কেটে কুটে নিয়ে এসে ব্যাখ্যা করতে থাকি। তোমাদের কি বুঝতে অসুবিধা হয় না? তোমরা সহজেই সবাই বুঝতে পারো? এতে যেটা হয় যে আমি সবগুলো জায়গায় টাচ করতে পারি। আর যেখানে তো হোয়াইট বোর্ডে বোঝাইতে হবে আমি হোয়াইট বোর্ডে বোঝাবো, তোমরা চিন্তা করো না। হ্যাঁ, তোমরা মনে করবো আমি বেস্ট, ওকে, তোমাদের টিচার বেস্ট, তাহলে তোমাদের আর এত কষ্ট হবে না। আচ্ছা, ম্যালেরিয়া যে রোগের লক্ষণ, আমরা কি পড়বো এখন? লক্ষণ। তোমরা একটু দেখো তো, লক্ষণটাকে আমরা কয় ভাগে ভাগ করব? এটা একটা ভাগ, ঠিক আছে, এটা একটা ভাগ। তারপর আমরা এটা আরেকটা ভাগ। তাহলে আমরা দুই ভাগ পাইলাম। এবং এই যে দেখো লাস্টে বলছে এটা হচ্ছে চূড়ান্ত ভাগ। ওকে, তাহলে ম্যালেরিয়া রোগটাকে আমরা তিন ভাগে বা তিনটা অবস্থায় ভাগ করতে পারি না। এটা হলো প্রাথমিক, দেখছো লেখা আছে প্রাথমিক, মাঝামাঝি সময়, আর এটা চূড়ান্ত বা লাস্ট পর্যায়ে কি ঘটনা ঘটবে। তাহলে আমরা বুঝলাম যে তিন সময়ে কি কি ঘটনা ঘটবে। যেমন আমরা যখন ডেঙ্গু পড়লাম না, ডেঙ্গু পড়ার সময় ডেঙ্গু সাধারণ জ্বর, ডেঙ্গু হিমোরেজিক জ্বর, ডেঙ্গু শক সিনড্রোম পড়ছি না? তাহলে ডেঙ্গুর কয়টা স্টেজ রয়েছে? তিনটা স্টেজ। ম্যালেরিয়ার কয়টা স্টেজ রয়েছে? তিনটা স্টেজ। তাহলে ম্যালেরিয়া যেহেতু একটা জ্বর, যেহেতু, তাহলে বলো তো প্রথম স্টেজে কি এগুলো থাকবে না? বমি বমি ভাব, ক্ষুধা মন্দা, অনিদ্রা, কোষ্ঠকাঠিন্য, খাইতে ইচ্ছা করতেছে না, মাথা ব্যথা করতেছে, জয়েন্টে ব্যথা করতেছে, গা ম্যাজ ম্যাজ করতেছে, দ্যাট মিনস পেশির ব্যথা। আর যেহেতু জ্বর, তাহলে একটু শীত শীত লাগতেছে। বলো পারবা কি না? বলো পারবা কি না? কিং তরিকুল ইউটিউব বলছে আপনার কলেজ এডমিশনে ক্লাস করছি। হ্যাঁ, তোমরা তো পণ্ডিত, তোমরা ওখানে গিয়ে পাণ্ডিত্য দেখাও যে আমরা অনেক জানি। তোমরা আসো, আমরা তোমাদের বড় ভাই গিয়ে নিই, তোমরা গিয়ে কলেজ এডমিশনে ক্লাস করো। বলো বুঝছো কি না? ভালো, ভেরি গুড। তাহলে কি ম্যালেরিয়ার প্রাথমিক লক্ষণগুলো নিয়ে তোমাকে আর পড়াইতে হবে? পড়াতে হবে না, সিম্পল। এবার চলে আসি মাধ্যমিক পর্যায়ে। মানে তুমি যে ম্যালেরিয়া এটা প্রথম দিকে বুঝতে পারবে না, এই মাধ্যমিক পর্যায়ে গিয়ে তুমি বুঝতে পারবা। দেখো তো মিলতেছে কিনা। তোমরা তো কিছুক্ষণ আগে পড়লা এক,
48 ঘন্টা পর পর জ্বর আসে, এটা মিলছে কিনা? তাহলে এটা কি পেরিয়ডিক ফিভার না? মিলছে, তাহলে 1 নম্বর মিলল। মুহিব, জ্বর কি 48 ঘন্টা বলতে এটা কার কথা বলছে বলো তো? ভাইভ্যাক্সের কথা বলছে না? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের কথা বলছে, তাই না? ম্যালেরিয়া জ্বরের লক্ষণ আমরা এখানে লিখে রাখি, প্লাজমোডিয়াম প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। ওকে, আচ্ছা এই জায়গায় চলে আসি আমরা। রোগের মাধ্যমিক পর্যায়ে কি কি ঘটনা ঘটে? 1 নম্বর, যেহেতু ভাইভ্যাক্স দ্বারা হচ্ছে তাহলে 48 ঘন্টা পর পর জ্বর আসবে। 2 নম্বর হচ্ছে, তোমরা তো জানো লেখা আছে বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, লেখা আছে না? তাহলে তো মৃদু টার্সিয়ান না, বিনাইন টার্সিয়ান, তার মানে উচ্চ জ্বর থাকবে। দেখো লেখা আছে জ্বর উচ্চ থাকবে, দেখছো 104 থেকে 106 ডিগ্রি সেন্টিগ্রেড। মনে রাখতে পারলে ভালো, মনে না রাখতে পারলে আরো ভালো। আমি কখনো এগুলো মনে রাখতে বলি না, কারণ আমরা যারা ডাক্তার আমরা কিন্তু কখনো রুগীর টেম্পারেচার এখন 104 নাকি 105 আমরা এটা ভাবি না। আমরা হাত দিয়ে রুগীর কিন্তু টেম্পারেচার দেখি, বুঝছো? দেখে আমরা বুঝি যে উচ্চ টেম্পারেচার নাকি নিম্ন টেম্পারেচার, দ্যাটস এনাফ আমাদের জন্য। তবে লিখে রাখা হয় আর কি। তো তুমি দেখো 104 থেকে 106। তোমরা আমাকে বলো তো 48 ঘন্টা পর পর যখন জ্বর আসবে, জ্বরটা কি ভালো হয়ে আবার কয়েকদিন, তুমি 2 দিন ভালো থাকবে না? তাহলে ভালো হওয়ার সময় কি হবে বলো তো? ঘাম দিয়ে জ্বর ছেড়ে যাবে না? ইউজুয়ালি কি হয়, প্রচন্ড শীত লাগে, জ্বর আসে। জ্বরটা যখন ভালো হয় তখন আমাদের ঘাম দেয়। তাহলে যখন আমরা ঘেমে যাই জ্বরে, আমরা তখন কি বলি? আমার মনে হয় জ্বরটা ভালো হয়ে যাচ্ছে, তাই না? সিম্পল না মুহিব? তাহলে আমি আরেকবার বলছি, উচ্চ জ্বর থাকবে 104 থেকে 106, নির্দিষ্ট সময় পর পর জ্বর আসবে, মানে 48 ঘন্টা, যেহেতু ভাইভ্যাক্স পড়তেছি। উচ্চ জ্বর থাকবে, নির্দিষ্ট সময় পর পর জ্বর আসবে। এবার চলে আসি জ্বর আসার সময় কি হবে। প্রথম দিকে প্রচন্ড শীত শীত লাগবে, তারপর প্রচন্ড উচ্চ তাপমাত্রা, তারপর ঘাম দিয়ে জ্বর ছেড়ে যাবে। ডান, পড়া ডান, মাধ্যমিক পর্যায়ে পড়া ডান। এই যে দেখো 2-3 দিন পর পর, এখানে কিন্তু 2 দিন পর পর হবে। ম্যালেরিয়া জ্বরের কি হবে বলতো? প্রথমে শীত লাগবে না, তারপর অনেক হাই টেম্পারেচার থাকবে না মুহিব, তারপর ঘাম দিয়ে জ্বর ছেড়ে যাবে না? ওইটাই বলছে যে কতক্ষণ শীত লাগবে, জ্বর আসলে ঠিক 2-4 ঘন্টার মতো জ্বরটা থাকে, আর যখন ঘাম হয় তখন 2-3 ঘন্টার মতো ঘাম হয়, তারপর জ্বর ভালো হয়ে যায়। ঠিক আছে? এই যে এখানে একটা কথা বলা আছে, যে এই প্রশ্নের উত্তর তোমরা একটু আমারে দাও। কেন জ্বর পূর্বাহ্নে বা অপরাহ্নে হয়, মানে সকালবেলা আর হচ্ছে সন্ধ্যাবেলা, কেন এই সময় আমাদের জ্বরটা হয়? বলো সবাই। তুই যে চেয়ারে বসে আছিস মহিব, ওই চেয়ারে আমার বসে থাকার কথা, এটা আমার চেয়ার, বুঝো নাই? আমাদের পা ব্যথা করবে, আমাদের মানে টায়ার্ড হয়ে যাব পড়াইতে পড়াইতে, আর তুমি আরাম করে বসে থাকবা? এই বলো, কেন পূর্বাহ্নে এবং অপরাহ্নে জ্বর আসে? কেউ কি বলতে পারবা? না বললে আত্মসমর্পণ করো। পারি না, জানি না স্যার, এইভাবে বলা যাবে না। আমরা নাদান, আমরা মূর্খ, আমরা অধম, আমাদের কিছু জ্ঞান দান করুন। এটা কি সাইকেল না মুহিম? সাইকেল 1। সাইকেল 1 মেসেঞ্জারে সার্চ করলে হবে? তাও আমার ফেসবুক খালি মেসেঞ্জার আসে কেন মুহিম? মূর্খ না। সাইকেল বানান কি? সাইকেল 1। আজকে ওয়েব অ্যাপে বেশি ক্লাস করতেছে। হ্যাঁ, হ্যাঁ, ফেসবুকের থেকে ওয়েব অ্যাপে ক্লাস অ্যাটেন্ডেন্স বেশি। ভেরি গুড, তোমাদের জন্য আমি দোয়া করি। লাইভ ক্লাসে যে চার্ম আছে, এই চার্ম তুমি কোথাও পাবা না বাবা।
আচ্ছা, নাদানরা একটু দেখো এদিকে। লাইভ ক্লাসে যা মজা আছে তোমরা জানো, একটা সময় দল বেঁধে পোলাপানরা লাইভ করতো। সেই পোলাপানরা এখন জাতীয় মেধায় ফার্স্ট সেকেন্ড থেকে শুরু করে ঢাকা মেডিকেল থেকে শুরু করে বাংলাদেশের সব সিট দখল করে আছে। 1000 স্টুডেন্ট মেডিকেলে আছে এখন আমার। যেমন আমি যদি এখনো পড়ানো বাদ দেই, ভবিষ্যতে বলতে পারো বাংলাদেশে 1000 ডাক্তার তৈরির সাথে আমি জড়িত ছিলাম। জড়িত কথাটা হলে খারাপ মনে হয় যে অমুকের সাথে, খারাপ কাজের সাথে জড়িত। ডাক্তার তৈরির সাথে জড়িত ছিলাম আর কি। তো দেখো, পূর্বাহ্নে কিংবা অপরাহ্নে হয় কেন? তাই মেডিকেলে পড়ালেখাটার মজাটাই হলো এইটা। তুমি দেখো তো, সকালবেলা আমরা কি গভীর ঘুমে থাকি না? উঠতেই ইচ্ছা করে না। মা এসে যদি ঝাড়ু বেটা করে তাও টের পাই না আমরা। তাহলে সকালবেলা এতই আমাদের ঘুম, মশারি ছুটে গেছে কিনা, মশারির বাইরে পা বের হয়েছে কিনা, মশা কামড়াইতেছে কিনা, আমরা কিছু টের পাই না। তাহলে এই সময় আমাদের মশাগুলো কামড়ায়। বুঝতে পারছো? তাহলে বলো তো কখন আমাদের মশা কামড়ায়? রাতের থেকে কিন্তু সকালবেলা বেশি মশা কামড়ায়। 2 নাম্বার, সেটা হলো সন্ধ্যাবেলা আমরা যখন পড়তে বসি, খাইতে বসি, তোমরা বলো তো আমরা কি মশারির নিচে ঢুকি সন্ধ্যাবেলা? রাত্রেবেলা তো আমরা মশারির মধ্যে থাকি। তাহলে সকালবেলা আমরা টের পাই না, এত গভীর ঘুম এই জন্য মশা কামড়ায়। আর সন্ধ্যাবেলা আমরা খেলাধুলা করি, মাঠে বসি, আড্ডা দেই, টেলিভিশন দেখি, ফ্রেন্ডের সাথে চা খাই। তাহলে তোমরা আমাকে বলো, সন্ধ্যাবেলা কি আমরা অনেক বেশি এক্সপোজড না মশকির কাছে? মশকি চাইলে আইসা আমাদের কামড় টামড় দিতে পারবে না? মুহিব, পারবে। যেহেতু মশকে এসে কামড় দিতে পারবে, তাহলে আমরা ধরেই নিতে পারি যে সকালবেলা এবং সন্ধ্যাবেলা আমরা খুব ভালনারেবল থাকি, এই সময় আমাদের মশা কামড়ায়। আর তোমরা এবার বলো, মশা যখন কামড়াবে আলটিমেটলি কি ওই সময়টাতেই কি হবে? জ্বর আসবে না আমাদের? এখন আমাকে কামড়াইলো, তাহলে কি হবে? আমার যদি এখন ম্যালেরিয়া জ্বর হয়, তাহলে প্রত্যেকদিন ওই সন্ধ্যার দিকে বা ওই সকালবেলা করে আমার জ্বর আসবে। বুঝতে পারছো? এটা তো পারি। এই জিনিসগুলো তো সহজ, সবই পারো, খালি একটু তুলে দিতে হয়, একটু উস্কে দিতে হয় আর কি। তোমাদের জ্ঞানের আগুনে আমাকে একটু ঘি ঢালতে হয়। মুহিব, এখন তুমি আমারে বলো, প্রাথমিক পর্যায়ে আমরা বুঝতে পারছি এটা ম্যালেরিয়া না, মাধ্যমিক পর্যায়ে এসে আমরা বুঝছি 48 ঘন্টা পর পর হয় উচ্চ ফেভার, 104 থেকে 106 দেখলাম, এবং 3টা স্টেজ দেখলাম যে এত ঘন্টা লাগে হচ্ছে প্রথম কাঁপুনি দিয়ে জ্বর আসে, তারপর এত ঘন্টা আমাদের উত্তাপ থাকে, খুব জ্বর থাকে, এরপর এত ঘন্টা আমাদের ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায়। আর ইউজুয়ালি জ্বরটা আসে পূর্বাহ্ন অপরাহ্ন। ডান। এখন তুমি আমাকে বলো, এই সময় ঠিকঠাক ট্রিটমেন্ট করো নাই, এই সময় নিজের প্রতি কোনো যত্ন নাও নাই, তাহলে তোমার রোগটা কি আরো এই স্টেজে আসবে না? এই স্টেজটা সবচেয়ে খারাপ স্টেজ, কারণ মৃত্যু অনিবার্যর মতো একটা ব্যবস্থা। বুঝতে পারছো? তাহলে এখন কি হয় আমি একটু দেখি। দীর্ঘদিন ধরে এই রোগে আক্রান্ত রোগীর ক্ষেত্রে যকৃৎ এবং প্লীহা, যকৃৎ এবং স্প্লিন কি হয়? অস্বাভাবিকভাবে এই যে স্ফীত হয়ে যায়, এটাকে বলা হয় স্প্লিনোমেগালি, হেপাটোমেগালি বলা হয়। বুঝতে পারছো? তোমরা আমাকে বলো তো কখন বড় হয় যকৃৎ এবং স্প্লিন? খুব সিম্পল, যখন যকৃৎ এবং স্প্লিন ম্যালেরিয়া জীবাণুগুলো খুব আসবে তাদের কাছে, তারা ফিল্টার করা ট্রাই করবে, তখন এগুলো বড় হয়ে যাবে। কারণ খারাপ জিনিস আসছে, খারাপ জিনিস আসলে কিন্তু মানুষের, তুমি চিন্তা করো, তোমার যদি তোমার আব্বা আম্মা একটা চড় মারে, তোমার গাল এখন এইরকম আছে, পরে গালটা কেমন হবে? এরকম হবে না? ফুলে গেল না? তাহলে চড় মারছে, আঘাত পাইছে, তখনই ফুলে গেছে। তাহলে বলো তো, জীবাণু যত বাড়বে আমার শরীরের মধ্যে, আমার স্প্লিন এবং আমার যকৃৎ কি তত ফুলে যাবে না? কারণ কি, সেখানে কাজকর্ম বেড়ে যায়, খারাপ খারাপ জিনিস ওই জায়গায় এসে জমা হয়, ফলে এগুলো ফুলে যায়। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা জিনিসে চলে আসবো, যে আমাদের দেহে যে প্লীহা থাকে, এই যে প্লীহা, কিডনির মতো দেখতে, আমাদের দেহে যে প্লীহা থাকে, ঠিক আছে? প্লীহার কাজ হচ্ছে, যদি এইটার ভেতর দিয়ে রক্ত যায়, রক্তগুলাকে ফিল্টার করে। এই যে রক্ত যাচ্ছে, প্লীহা কি করতেছে? রক্তগুলোকে ফিল্টার করতেছে, রক্ত থেকে জীবাণুগুলো সরিয়ে ফেলতেছে। কিভাবে? ও করে কি, লাইসোলেসিথিন ক্ষরণ করে। প্লীহা কি করে? লাইসোলেসিথিন ক্ষরণ করে। এই যে লাইসো মানে কি, লাইসিস না? তাহলে লাইসোলেসিথিন দ্বারা তারা জীবাণুগুলোকে মেরে ফেলে।
লাইসিস করে ফেলে। আবার দেখো প্লীহা কি করে, প্লীহা লাইসোলেসিথিন ক্ষরণ করে, করে করে কি করে, লোহিত কণিকা যেগুলো আক্রান্ত লোহিত কণিকা এগুলোকে মেরে ফেলে, লাইসিস করে ফেলে। এখন তোমরা আমারে বলো তো এই লাইসোলেসিথিনে যদি সে আক্রান্ত গুলাকে ধ্বংস করে তাহলে অনেক স্বাভাবিক রক্ত কণিকাও সে ধ্বংস করে ফেলবে কিনা মুহিম? অনেক অনেক স্বাভাবিক রক্ত কণিকাও ধ্বংস হবে কিনা? হবে। আমি চোখ বন্ধ করে ভাবি যে এখানে কিছু খারাপ লোক আছে, চোখ বন্ধ করে যদি গুলি করি তাহলে আমার গুলিতে কিছু স্বাভাবিক ভালো মানুষও মারা যাবে। ওকে, ঠিক আছে মহিম? আচ্ছা, এবার চলে আসি আমরা 2 নম্বরটা, পরিপাকে ব্যাঘাত ঘটে। পরিপাকে কেন ব্যাঘাত ঘটে এটা খুবই মানে কমপ্লেক্স, এখন যদি আমি এটা এক্সপ্লেন করি তাহলে একটা অসুবিধা আছে, সময় লাগবে। তারপরেও আমি বলে রাখি, এই যে প্যারাসাইটগুলো আছে না, পরজীবীগুলো আছে না, এরা করে কি আমাদের পরিপাক নালীর আশেপাশে যে সরু সরু রক্ত নালিকাগুলো আছে ওই সব জায়গাগুলো ব্লক করে ফেলে। ফলে ওই সব জায়গায় যে ব্লক হয় রক্ত সরবরাহ বাধাগ্রস্ত হবে, রক্ত সরবরাহ বাধাগ্রস্ত হয়ে গেলে ওই সব জায়গায় পরিপাক ঠিকঠাক হবে না। খুবই সিম্পল, ঠিক আছে? আমাদের পরিপাকের আশেপাশে সরু রক্তনালিকাগুলোকে তারা ব্লক করা ট্রাই করে, ফলে রক্ত সরবরাহ বাধাগ্রস্ত হয়। এবার দেখো তোমরা 3 নম্বরটা কিসে দেখবো আমরা? 3 নম্বরটা দেখো, ম্যালেরিয়া যখন আমাদের হয় তখন তোমরা একটা জিনিস চিন্তা করো তো, এই যে ম্যালেরিয়াতে আরবিসির ভেতরে কি জীবাণুটা থাকে না, আরবিসির এই যে ভেতরে সে না মুহিম, তুমি আমাকে বলো তো, সে ধীরে 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 সংখ্যা বাড়াইলো নিজের, দেখছো কতগুলো হইলো? অনেক সংখ্যা বাড়লো না? এখন সে যদি লোহিত কণিকা থেকে বাহির না হয়, খাওয়া তো শেষ, লোহিত কণিকার হিমোগ্লোবিনটা ওরা পুরোটাই শেষ করে ফেলছে, বের হইতে হবে না? এখন প্রশ্ন হলো এই জীবাণুগুলো বের হবে কিভাবে, প্যারাসাইটগুলো বের হবে কিভাবে? খুব সিম্পল, এরা একটা কেমিক্যাল ক্ষরণ করবে, সেই কেমিক্যালটা এই যে এই মেমব্রেনটাকে বিনষ্ট করবে। এই কেমিক্যালটার নাম হচ্ছে হিমোলাইসিন। কেমিক্যালের নাম কি মুহিম? হিমোলাইসিন। লাইসিন মানে যে লাইসিস করতেছে যে কেমিক্যালটা, হিম মানে হচ্ছে রক্ত, এই রক্ত কণিকাটাকে লাইসিস করে, ভেঙে ফেলে, দেন এরা বের হয়ে আসে। তাহলে পরজীবীগুলো সংখ্যা বৃদ্ধির পর হিমোলাইসিন ক্ষরণ করে। হিমোলাইসিন মানে হচ্ছে যারা হিম বা রক্তকে লাইসিস করে, করে লোহিত কণিকার বাইরে চলে আসে, বাইরে বের হয়ে এরা কিন্তু আবার অন্যান্য লোহিত কণিকাগুলোকে আক্রমণ করে। তাহলে প্রিয় স্টুডেন্ট দেখো তো, পরজীবী নিজে হিমোলাইসিন নামক অ্যান্টিবডি ক্ষরণ করতেছে না, যেগুলা লোহিত কণিকাকে ব্যাপকভাবে কি করতেছে, ধ্বংস করতেছে। তাহলে চিন্তা করে দেখো, এদিকে আমাদের প্লীহা লাইসোলেসিথিন দিয়ে আরবিসিকে মেরে ফেলতেছে, এদিকে আবার পরজীবী নিজে লোহিত কণিকাগুলোকে মেরে ফেলছে। তোমরা এবার আমাকে বলো যে এই মানুষটার কি মারাত্মক রক্ত শূন্যতা দেখা দিবে না, রক্ত স্বল্পতা দেখা দিবে না? রক্ত স্বল্পতা এতটাই রক্ত স্বল্প হবে, এতটাই দুর্বল হবে যে শেষ পর্যন্ত কি হবে, মারা যাবে। এই বলো তোমরা কি আমার কথা বুঝতে পারছো কিনা, বলো। আমার মতো যে মানুষ যে সারা রাত জাগে, দুপুর বিকেল পর্যন্ত ঘুমায়, তারপরে এসে তোমাদের পড়ায়, সকাল 10টার দিকে 9টার দিকে ঘুম থেকে ওইটা পড়াইতেছে, আর তোমরা ক্লাসের মধ্যে নাই। শুধু ভাইভেক্সের ক্ষেত্রে এমন ঘটে, বাকিগুলোর ক্ষেত্রেও ঘটে, তবে বাকিগুলোর ক্ষেত্রে আরও কিছু এক্সট্রা ফিচার আমরা অ্যাড করে দিব। তো যেহেতু ওগুলো নাই আমাদের বইয়ের মধ্যে, তাহলে ওগুলো নিয়ে আমরা এখন মাথা ঘামাবো না। একটা জানলেই, একটা নমুনা রোগ জানলে অনেক রোগ সম্পর্কে হালকা ধারণা পাওয়া যায়। তো আশা করছি তোমাদের আর কোনো প্রবলেম নাই এই পর্যন্ত। আমি কিন্তু খুব কমপ্লেক্স টপিকগুলো আজকে পড়ায় ফেললাম। কালকে আমি মানে নেক্সট ক্লাসে আমি তোমাদের হচ্ছে ম্যালেরিয়া পরজীবী জীবনচক্র পড়াবো। আচ্ছা, এই জায়গায় আমি আজকে কিছু আগে রাখি, আমি ব্রেক নিব না, কারণ আমি একবারে শেষ করবো। হ্যাঁ, ঈদের আগে অনুজীব শেষ করতে পারতেছি, এর থেকে মজার আর কিছু আছে মুহিম? এই দেখো তো, পোষকের ইংলিশ কি? হোস্ট না? কাদেরকে পোষক বলা হয় বলো তো, জিনিসটা বোঝো। মানুষ এবং মশকি। পরজীবীর নাম কি? প্লাজমোডিয়াম। তাহলে এই প্লাজমোডিয়ামটা প্রথমে কার দেহে থাকে? মশকির দেহে। মশক কি করে? এটা মানুষের দেহে পাঠায়, মানুষের দেহ থেকে আবার কার দেহে আসে? মশকির দেহে।
মশকি আবার কি করে অন্য আরেকজন মানুষের গায়ে পাঠাবে। সিম্পল, রাইট? থাকে মশকির দেহে, সে কোনো মানুষকে দেয়, মানুষের শরীরের ভেতরে জীবাণুটা থাকলো, পরে আবার আরেক মশকি ওটা নিয়ে আবার আরেক মানুষের শরীরে দেয়, এভাবে চলে। এখন প্রশ্ন হলো, এখানে প্লাজমোডিয়ামের কিন্তু পোষক দুইজনই, মাথায় একটু চিন্তা করে দেখো, পোষক দুইজনই, তাই না? মানুষকে আমরা মশকিকে আমরা বলবো প্রাইমারি পোষক, প্রাইমারি পোষক। ওকে, প্রশ্ন হলো কাদেরকে আমরা প্রাইমারি পোষক বলি? মুহিম, কাদেরকে আমরা প্রাইমারি বলি? প্রাইমারি আমরা কেন বলি? প্রাইমারি আমরা তাদেরকে বলি, প্রাইমারি পোষক আমরা তাদেরকে বলি যে পোষকের দেহে পরজীবীর যৌন জনন ঘটে। বুঝতে পারছো তোমরা? মানে ম্যালেরিয়ার যে পরজীবীটা আছে না, প্লাজমোডিয়াম, সে মানুষের দেহ থাকে, সে মশকির দেহ থাকে। কার দেহে যৌন জনন ঘটাচ্ছে সেই দেহটাকে আমরা বলবো প্রাইমারি পোষক। ঠিক আছে? এখন সেকেন্ডারি পোষক কারা? সেকেন্ডারি পোষক মানে হলো যে যৌন জনন ছাড়া আরেকটা জনন আছে, এটা হচ্ছে অযৌন জনন, মানে যৌন জনন ঘটতেছে না আর কি, অযৌন জনন যেখানে ঘটে। ঠিক আছে? আর মানুষ হচ্ছে সেকেন্ডারি পোষক। মানুষ হচ্ছে সেকেন্ডারি পোষক। আশা করছি তোমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি পোষক নিয়ে কোনো প্রবলেম নাই। এবার চলে আসি আমরা এই যে গ্যামিটোগনি, স্পোরোগনি এবং সাইজোগনি, এই টার্ম দুইটা মনে রাখবো। ঠিক আছে? তাহলে সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো গনি মানে কি। দেখো এখানে একটা গনি আছে, এখানে একটা গনি আছে, অ্যান্ড এখানে আরেকটা গনি আছে, আছে না মুহিম? গনি সম্ভবত এইটা নাকি, বানানটা দেখি। কই ইংলিশ গুলা কই? এই গনি বানান কি? ও এন ওয়াই। ঠিক আছে, গনি, গনি অ্যান্ড দিস ইজ গনি। একটু খেয়াল করে লেখো, গনি শব্দের অর্থ হচ্ছে জনন। গনি শব্দের অর্থ কি? জনন। ঠিক আছে? গনি শব্দের হচ্ছে জনন বা প্রজনন বোঝাচ্ছে। তাহলে বলো তো গ্যামিট শব্দের অর্থ কি? শুক্রাণু বা ডিম্বাণু না মুহেব? স্পোরোগনি শব্দের অর্থ কি? স্পোর, রাইট? আর সাইজো শব্দের অর্থ কি বলো তো? সাইজো শব্দের অর্থ কিন্তু ডিভিশন। ডিভিশন। তোমরা এবার আমাকে বলো তো গ্যামিটোগনি দ্বারা শুক্রাণু ডিম্বাণুর কথা বলতেছে, তাহলে বলো তো গ্যামিটোগনি যেহেতু শুক্রাণু এবং ডিম্বাণুর কথা বলছে, এটাই বেসিকলি কি যৌন জনন না? এটা কি বলতো যৌন জনন না? তাহলে এটা মশকির দেহে ঘটবে না? মশকির দেহে ঘটবে কিনা বুঝতে পেরেছো? স্পোর, স্পোরোগনিটাও মশকির দেহে ঘটে। এটা আগামী কালকে তোমরা আরো ডিটেল ক্লিয়ার হবা, মানে আগামী ক্লাসে আর কি। সাইজোগনিটা বলি, সাইজো মানে হচ্ছে ডিভিশন। ডিভিশন মানে হচ্ছে লাইক
খাচ্ছি দাচ্ছি, সেল ডিভিশন করতেছি, বাড়তেছি, এখানে শুক্রাণু ডিম্বাণুর কোনো ব্যাপার আছে? একটা জীবাণু খাচ্ছে দাচ্ছে মোটা হচ্ছে, 100 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। আবার সবাই খাচ্ছে যাচ্ছে মোটা হচ্ছে, 100 ভাগে ভাগ হচ্ছে। কোথা থেকে খাচ্ছে? যকৃৎ কোষের ভেতরে গিয়ে খাচ্ছে, কিংবা লোহিত কণিকার ভেতরে গিয়ে খাচ্ছে। ঠিক আছে? তাহলে তোমরা আমাকে বলো তো, এখানে শুক্রাণু ডিম্বাণু ব্যাপারটা আছে? নাই। তার মানে এটা কোন ধরনের জনন বলো তো? অযৌন জনন। তাহলে এটা কোথায় ঘটবে? মানুষের দেহের মধ্যে ঘটবে। তাহলে সাইজোগনি, স্পোরোগনি, গেমিটোগনি দ্বারা অ্যাকচুয়ালি প্রজনন বোঝায়। এদের প্রজননের 3 ধরনের প্রজনন ঘটে। যখন শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়, দ্যাট ইজ কল গেমিটোগনি। যখন স্পোর তৈরি হয়, দ্যাট ইজ কল স্পোরোগনি। আর যখন ডিভিশনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি হয়, তখন তার নাম হচ্ছে সাইজোগনি। সাইজো শব্দের অর্থ হচ্ছে ডিভিশন, সাইজ হওয়া, কেটে কেটে টুকরা টুকরা করা। আচ্ছা, স্পোর একটু লিখে রাখি। স্পোর তৈরি হয়, স্পোর তৈরি, এটা কোথায় হয় বলো তো? মশকের দেহে হয়। তাহলে একটা জিনিস আমরা শিখলাম এখানে, সেটা হলো এটা মশকের দেহে হয়, এটা মশকের দেহে হয়, এটা মানুষের দেহে হয়। ওকে মুহিব, আশা করছি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। আজকের ক্লাস এই পর্যন্তই। ডান ফর টুডে। বলো তোমরা আজকে এই কনসেপ্টটা বুঝতে পারছো কিনা, আজকে ডাক্তার হইছো কিনা, লক্ষণ কিভাবে বুঝে আমরা বুঝছি, এবং আমরা বুঝছি রোগ কিভাবে ডায়াগনোসিস করে, আমরা এটা বুঝছি। তাহলে একটু পড়াশোনা করো বাবা, ঠিক আছে? সবাই একটু পড়াশোনা করো বই খুলে। ওকে, সবাইকে ধন্যবাদ। আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আমি চেষ্টা করি ঈদের আগে যাওয়ার আগে এই চ্যাপ্টার শেষ করে, যদি পারা যায় আরও 2-4টা চ্যাপ্টার শেষ করে আমরা চলে যাব। ঠিক আছে? আল্লাহ হাফেজ নাদান বান্দারা।